আচ্ছা দেখো, আমরা গ্রুপ থিওরি স্টার্ট করেছিলাম, ঠিক আছে। তো আজ এর আগের দিন অনেকগুলো ডেফিনেশন শিখেছি। গ্রুপয়েড কাকে বলে, ক্লোজার প্রপার্টি, কোয়াসি গ্রুপ, মনোয়েড, সমস্ত কিছু জেনেছি। আইডেন্টিটি এলিমেন্ট কি, ঠিক আছে, ইনভার্স, সব জিনিসগুলো জেনেছি। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গ্রুপের ডেফিনেশন। আমরা এর আগের দিন মৌখিকভাবে বলেছিলাম গ্রুপের ডেফিনেশনে 4টে প্রপার্টি আছে, তাই না? তো লিখি, এ নন এমটি সেট, a non-empty set capital G is said to be a group with respect to a operation, ছোট্ট করে গোল চিহ্ন দিলাম, এটাকে আমরা বাইনারি অপারেশন বলবো। হ্যাঁ, এটা বাইনারি অপারেশন আমি যদি এখানে বলতাম তাহলে গ্রুপের 3টে প্রপার্টি হতো, কিন্তু 3টে প্রপার্টি নিয়ে অনেকেরই স্টুডেন্টদের ভুল হয়ে যায়। তার জন্য এই অপারেশনটাকে আমরা আর বাইনারি অপারেশন বলছি না, এমনি অপারেশন নাম দিচ্ছি। উইথ রেসপেক্ট টু অপারেশন, ইফ দ্য ফলোয়িং কন্ডিশনস হোল্ড। দিয়ে 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টিটা কি? ক্লোজার প্রপার্টি, এ কম্পোজ বি বিলংস টু জি ফর অল এ কমা বি বিলংস টু জি। এ এবং বি জি সেটের দুটো এলিমেন্ট, তাদের দুজনের আমরা কম্পোজিশন করলাম ফর অল এ কমা বি বিলংস টু জি, ঠিক আছে। এটা অথবা এটাকে এইভাবেও লিখতে পারো, এই জিনিসটাকে তোমরা যদি মনে হয় এইভাবে লিখবে না, এইভাবে লিখবে, ফর এনি টু এলিমেন্টস, এইভাবে লেখো, ফর এনি টু এলিমেন্টস এ কমা বি ইন জি দেয়ার এক্সিস্ট এ ইউনিক এলিমেন্ট। বাইনারি কম্পোজিশন আমি ক্লোজার প্রপার্টি বলার ক্ষেত্রে আমি বলেছিলাম ইউনিক এলিমেন্ট এ কম্পোজ বি বিলংস টু জি, ঠিক আছে। এইটাকে শর্ট ফর্মে এইভাবে লেখা যায়, হ্যাঁ, যে এ কম্পোজ বি বিলংস টু জি ফর অল এ কমা বি বিলংস টু জি। এটাকে সংক্ষেপে এইভাবে লেখা যায়। আমি একটু ডিটেলসে লিখলাম ক্লোজার প্রপার্টিটা, ঠিক আছে। 2 নম্বরটা কি? 2 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কি? এ কম্পোজ বি কম্পোজ সি ইকুয়ালস টু এ কম্পোজ বি কম্পোজ সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু জি, ব্র্যাকেট অন দ্য ফার্স্ট টু ইকুয়ালস টু ব্র্যাকেট অন দ্য লাস্ট টু। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। 3 নম্বরটা কি? 3 নম্বর হচ্ছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি 3 নম্বর প্রপার্টি কি বলছে? যে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, ঠিক আছে। দেয়ার এক্সিস্ট অ্যান্ড কি বলবো? দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ই বিলংস টু জি সাচ দ্যাট কি বলবো? এ কম্পোজ ই ইকুয়ালস টু ই কম্পোজ এ ইকুয়ালস টু এ। আগের দিন এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। 4 নম্বর প্রপার্টি কি? এক্সিস্টেন্স অফ ইনভার্স অফ অ্যান এলিমেন্ট, ঠিক আছে। তাহলে এক্সিস্টেন্স অফ ইনভার্স, একটা এলিমেন্টের ইনভার্স মানে এখানে কি ফর এভরি এলিমেন্ট হবে, ঠিক আছে। তো এখানে কি লিখবো? ফর এভরি এলিমেন্ট এ ইন জি there exists an element ছোটো হাতের বি ইন ক্যাপিটাল জি such that বি কম্পোজ এ বা এ কম্পোজ বিও লিখতে পারো, বি কম্পোজ এ ইকুয়ালস টু এ কম্পোজ বি ইকুয়ালস টু ই, ঠিক আছে। এই 4টে প্রপার্টি যদি হোল্ড করে, এই 4টে প্রপার্টি হোল্ড করলে আমরা বলবো এটা একটা গ্রুপ। এই যে এই 4টে প্রপার্টি যদি হোল্ড করে তাহলে আমরা বলবো এই জি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কম্পোজিশন, এটাকে একটা আমরা বলবো গ্রুপ। জি যদি জি একটা নন এমটি সেট,
জি একটা নন এমটি সেট। এই বাইনারি কম্পোজিশনটার সাপেক্ষে যদি জি এই চারটে প্রপার্টি হোল্ড করে, ঠিক আছে, এই বাইনারি কম্পোজিশনটার সাপেক্ষে বা এই অপারেশনটার সাপেক্ষে, আমি বাইনারি কম্পোজিশন এখন বলছি না, এই অপারেশনটার সাপেক্ষে যদি এই চারটে প্রপার্টি হোল্ড করে, তখন আমরা বলবো যে জি ইজ এ গ্রুপ। তো চারটে প্রপার্টি কি? ক্লোজার প্রপার্টি, যে কোনো দুটো এলিমেন্ট জি এর জন্য, যে কোনো দুটো এলিমেন্ট নেব জি এর এবং তাদের দুজনের কম্পোজিশন করব, সেই কম্পোজিশনটা জি এ থাকতে হবে, এটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ব্র্যাকেট অন দ্য ফার্স্ট টু ইকুয়ালস টু ব্র্যাকেট অন দ্য লাস্ট টু, মানে বি কম্পোজ সি, বি আর সি এর কম্পোজিশন করে এর সঙ্গে কম্পোজিশন করব, আর এ আর বি এর সঙ্গে কম্পোজিশন করে সি এর সঙ্গে কম্পোজিশন করব, তাহলে সমান হবে। আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, গ্রুপ হতে গেলে সেই গ্রুপে আইডেন্টিটি এলিমেন্ট অবশ্যই থাকতে হবে, নাহলে গ্রুপ হবে না। তো আইডেন্টিটি এলিমেন্টটা কি? যে কোনো এলিমেন্টের সঙ্গে যদি আইডেন্টিটি এলিমেন্টের কম্পোজ করা হয়, সেই এলিমেন্টটাই ফিরে আসবে। আগের দিন আমরা আলোচনা করেছি এক্সিস্টেন্স অফ ইনভার্স, মানে কি ফর এভরি এলিমেন্ট এ ইন জি, এই যে এই কথাটা মনে রাখবে, এভরি এলিমেন্ট, ফর এভরি এলিমেন্ট, এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা একটা করে বি খুঁজে পাবো, এবং এই বিটা কোথায় থাকবে? বিকেও জি এ থাকতে হবে। ফর এভরি এলিমেন্ট এ ইন জি দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট বি ইন জি, এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য জি এর প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করবে। এমন নয় যে জি সেটের মধ্যে তুমি একটা সেট বের করলে, সেই সেটে 10টা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করলো, আর 20টা এলিমেন্ট আছে, তুমি 10টা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করলো আর 10টা করলো না, যে তুমি বলে দিলে জি ইজ এ গ্রুপ, হবে না। তোমাকে কি করতে হবে? জি সেটের মধ্যে যদি 20টা এলিমেন্ট থাকে, 20টা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করতে হবে, তবেই বলবো গ্রুপ, ঠিক আছে? এই যে ফর এভরি এলিমেন্ট এ ইন জি, জি সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করতে হবে, ঠিক আছে? তো এই চারটে প্রপার্টি যদি হোল্ড করে, তখন আমরা বলবো এই জি কম্পোজিশন, এই যে জি কম্পোজিশন, এটাকে আমরা বলবো একটা গ্রুপ, এটাকে আমরা বলবো গ্রুপ, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের গ্রুপের ডেফিনেশন। খুব বেশি যে জটিল তা নয়, এই চারটে জিনিস ভালো করে রপ্ত করে রাখতে হবে। ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স, এই চারটে জিনিস ভালো করে যদি রপ্ত করে রাখতে পারো, তাহলে কিন্তু ইন ফিউচার তোমাদের গ্রুপ নিয়ে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এই বিষয়টা ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এইটা হলো গ্রুপের ডেফিনেশান। তাহলে গ্রুপের ডেফিনেশান আমরা এবার মুছে দিচ্ছি। এইবার গ্রুপ থিওরি খুব ভালো এবং ইন্টারেস্টিং একটা টপিক, হ্যাঁ, একটু যদি ধৈর্য ধরে পড়ো, দারুণ লাগবে গ্রুপ থিওরি। একটু বুঝে ধৈর্য ধরে পড়লে খুব ভালো লাগবে গ্রুপ থিওরি, খুব ইন্টারেস্টিং একটা টপিক। আর গ্রুপ থিওরি পড়ার জন্য, গ্রুপ থিওরি মানে নতুনভাবেই সব কিছু জানছো, সুতরাং মানে প্রিভিয়াস জিনিস সম্পর্কে ধারণা না থাকলেও যে গ্রুপ থিওরিতে খুব অসুবিধা হবে সেটা নয়, ঠিক আছে? আমি এখানে আজকে ছোট্ট দুটো থিওরেম 1 আর থিওরেম 2, এই দুটো থিওরেম এখন একটু বলে দিচ্ছি। প্রুফগুলো আমরা আজকে করব না, প্রুফগুলো আমরা নেক্সট দিন করব, ঠিক আছে? আজকে জাস্ট একবার বলে দিচ্ছি, কারণ কনসেপ্টটা হয়তো লাগলেও লাগতে পারে, তাই জাস্ট বলে দিচ্ছি কি হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট ইন এ গ্রুপ ইজ ইউনিক। কোনো গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক হবে, মানে আজকে আমরা থিওরেমের প্রুফ করব না, আজকে আমরা গ্রুপ নিয়ে আলোচনা করব, হ্যাঁ, যে কোন সেট গ্রুপ হবে, কে গ্রুপ হবে না, এই সব নিয়েই আলোচনা করব। তো তার জন্য আমি থিওরেম বিষয়টাকে আজকের টপিক থেকে আলাদা রাখছি, ঠিক আছে? তো তার জন্য আমি জাস্ট বলে দিচ্ছি থিওরেমগুলো, যে কোনো গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক হবে, এর প্রুফটা আমরা নেক্সট দিন করব। নেক্সট দিন আমরা বেশ কিছু ভালো ইম্পর্টেন্ট থিওরেমের প্রুফ করব। আইডেন্টিটি এলিমেন্ট ইন এ গ্রুপ ইজ ইউনিক। তারপরে কি করছে? ইনভার্স অফ অ্যান এলিমেন্ট in a group is unique, মানে কোনো এলিমেন্টের ইনভার্সও ইউনিক হবে। গ্রুপে কেবলমাত্র জি কম্পোজিশন যদি একটা গ্রুপ হয়, তাহলে এটা অবশ্যই কি হবে? একটাই আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। এটা যদি একটা গ্রুপ হয়, এর মধ্যে একটাই আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, একাধিক আইডেন্টিটি এলিমেন্ট থাকবে না। আর এ একটা এলিমেন্ট জির, এটা গ্রুপ, আর এ হচ্ছে জি এর এলিমেন্ট, তাহলে এর একটা ইনভার্স থাকবে, এর দুটো ইনভার্স থাকবে না। এর কি হবে? একটা ইনভার্স থাকবে, মানে কোনো এলিমেন্টের ইনভার্স ইউনিক হবে আর গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক হবে। হ্যাঁ, জিনিসটা গুলিয়ে ফেলবে না। গ্রুপের মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট একটাই থাকবে,
এবার গ্রুপের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইনভার্স থাকবে, কোনো এলিমেন্টের এমন নয় যে একাধিক ইনভার্স থাকবে, একটা এলিমেন্ট একটা ইনভার্স। ঠিক আছে, জাস্ট এই জিনিসটা আজকে বলে দিচ্ছি, নেক্সট দিন আমরা এই থিওরেমগুলো প্রুফ করব। তো আজকে আমরা এই জিনিসের মধ্যে যাব না, আজকে আমরা যেটা যাব সেটা হচ্ছে যে গ্রুপ, এই যে গ্রুপের ডেফিনিশন আমরা পড়লাম, আমরা এবার চেক করব, ভেরিফাই করব যে কোন কোন সেটগুলো গ্রুপ হচ্ছে, কোন কোন সেটগুলো গ্রুপ হচ্ছে না। ঠিক আছে, যেমন জেড, জেড এটা হচ্ছে সেট অফ ইন্টিজার্স, সেট অফ অল ইন্টিজার্স, সেট অফ অল ইন্টিজার্স বললে আরও ভালো হয়, সেট অফ ইন্টিজার্স বলার থেকে সেট অফ অল ইন্টিজার্স বলাটা আরও ভালো হয়। আর এটা কি সেট অফ অল রিয়েল নাম্বারস। ঠিক আছে, আচ্ছা আরটা পরে লিখছি, আগে কিউ লিখি। কিউ, আমি কিউ এইভাবে লিখি, সেট অফ র্যাশনাল নাম্বারস, কিউ লিখে কেটে দিই। ঠিক আছে, আলফাবেটিক্যাল কিউ এর থেকে আমার লেখাটা এরকম, তোমরা তোমাদের মতোভাবে লিখতে পারো। কিউ এটা হচ্ছে সেট অফ অল র্যাশনাল নাম্বারস। তারপরে কি আর, আর আর হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বার। তারপরে কি সি, সেট অফ অল কমপ্লেক্স নাম্বার, সেট অফ অল কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, এই হচ্ছে আমার এই চারটে আমার কি হচ্ছে, এই চারটে আমি সেট নিয়ে এবার আলোচনা করব। ঠিক আছে, তো এই চারটে সেট নিয়ে আলোচনা করলে প্রথমে আমরা নেব অ্যাডিশান, প্রথমে অ্যাডিশান নিয়ে কাজ করব, তারপরে আমরা মাল্টিপ্লিকেশান নিয়ে কাজ করব। এবার আমরা যখন অ্যাডিশান নিচ্ছি, আর এগুলো তো সব দেখো আমার নাম্বার সিস্টেমের সেট, নাম্বার সিস্টেমের সেট, সবগুলোতেই তো নাম্বার চলে আসছে, তাহলে আমরা কি জানি অ্যাডিশান নিয়ে চলে আসছি, এই নিয়ে আমরা কাজ করব। এইবার আমাকে দেখাতে হবে, আমি প্রথম চেক করব জেড কমা প্লাস, জেড কমা প্লাস ইজ এ গ্রুপ অর নট, এটা আমরা চেক করব, ইজ এ গ্রুপ অর নট, এইটা কি আমাদের গ্রুপ হবে কি হবে না, এইটা আমরা চেক করব। তো গ্রুপের ডেফিনিশনে আমরা প্রথমে দেখলাম কি, এক নম্বর প্রপার্টি হচ্ছে ক্লোজার প্রপার্টি, ক্লোজার প্রপার্টি। দুই নম্বর প্রপার্টি হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তিন নম্বর প্রপার্টি হচ্ছে কি, তিন নম্বর হচ্ছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। হ্যাঁ, আমি সংক্ষেপে এখানে লিখছি আইডেন্টিটি, এক্সিস্টেন্ট অফ আইডেন্টিটি আমি সংক্ষেপে লিখছি আইডেন্টিটি। আর পাঁচ নম্বর প্রপার্টি হচ্ছে ইনভার্স, পাঁচ নম্বর প্রপার্টি হচ্ছে ইনভার্স, ইনভার্স প্রপার্টিটাকে আমি ইনভার্স বলছি। ঠিক আছে, আচ্ছা এটা বলার আগে আর একটা ছোট্ট ডেফিনিশন আমি বলে দিই, তাহলে কি হবে, এর মধ্যে আমাদের ওইটাও কভার করে যাবে। ডেফিনিশনটা কি, ডেফিনিশন হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ, ডেফিনিশন অ্যাবেলিয়ান গ্রুপ, অ্যাবেলিয়ান গ্রুপ, অ্যাবেলিয়ান গ্রুপ or commutative group। ঠিক আছে, ডেফিনেশনটা তাহলে কি হবে, আমার এই একটা কাজের মধ্যে সমস্ত কাজগুলো চলে যাবে। তো ডেফিনেশন অফ অ্যাবেলিয়ান গ্রুপ আর কমিউটেটিভ গ্রুপ কি, এ গ্রুপ ইজ সেড টু বি, এ গ্রুপ দিয়ে জি কম্পোজিশন, এইভাবে লেখো জি কম্পোজিশন, এটা গ্রুপ ইজ, তাহলে প্রথমে গ্রুপ বলে নিচ্ছি, তার মধ্যে এর মানে চারটে প্রপার্টি আছে। is said to be abelian group, is said to be an abelian group, is said to be an abelian group or অথবা commutative group, commutative group if composition, এইটা এই অপারেশনটা, এই যে কম্পোজিশনটা নিচ্ছি is commutative, is commutative, এটা যদি commutative হয়, দ্যাট ইজ এটার মানে কি, এটার মানে এ কম্পোজ বি ইকুয়ালস টু বি কম্পোজ এ ফর অল এ কমা বি বিলংস টু জি। এটা হচ্ছে আমাদের অ্যাবেলিয়ান গ্রুপের ডেফিনেশন। এক কথায় অ্যাবেলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ গ্রুপ, কমিউটেটিভ মানে কি, কমিউটেটিভ মানে তো আমরা এটাই জানি এ কম্পোজ বি ইকুয়ালস টু বি কম্পোজ এ, কমিউটেটিভ মানে আমরা এটাই জানি এ কম্পোজ বি ইকুয়ালস টু বি কম্পোজ এ, এটা আমরা বলতে পারবো। তাহলে কোনো গ্রুপকে আমরা কি বলবো, অ্যাবেলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ গ্রুপ কখন বলবো, যদি এই কম্পোজিশনটা কমিউটেটিভ হয়, মানে কম্পোজিশনটা কমিউটেটিভ প্রপার্টিটা হোল্ড করে, তার মানে এ কম্পোজ বি ইকুয়ালস টু যদি আমার বি কম্পোজ এ হয়, এটা যদি প্লাস হয় তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ হবে, এটা যদি মাল্টিপ্লিকেশন হয় তাহলে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ হবে। ঠিক আছে, আচ্ছা এইবার এটা মুছে দিলাম, তাহলে অ্যাবেলিয়ান গ্রুপের ডেফিনেশন হচ্ছে আমাদের এইটা। তাহলে আমাদেরকে এই অ্যাবেলিয়ান গ্রুপের ডেফিনেশনের সঙ্গে যেহেতু আমরা জেনে গেলাম অ্যাবেলিয়ান গ্রুপের ডেফিনেশন, আমরা এই গ্রুপগুলোকে, এটা গ্রুপ
তোমাদের কোশ্চেনে এটাও থাকতে পারে যে গ্রুপটা দেখা অ্যাবেলিয়ান গ্রুপ হবে কিনা। ঠিক আছে, তো যেহেতু আমাদের একই কাজের মধ্যে সমস্ত কাজগুলো হয়ে যাচ্ছে, তার জন্য আমরা এখানে 5 নম্বর প্রপার্টিটা অ্যাবেলিয়ান অর কমিউটেটিভ, এই 5টা প্রপার্টি আমরা একসঙ্গে দেখে নিচ্ছি। অ্যাবেলিয়ান অর কমিউটেটিভ, ঠিক আছে, এই প্রপার্টিগুলোর মধ্যে একটা প্রপার্টি আমরা আরও এক্সট্রা অ্যাড করে দিচ্ছি। প্রথমে গ্রুপ হবে, গ্রুপ হওয়ার পরে অ্যাবেলিয়ান গ্রুপ হতে গেলে কি হতে হবে, গ্রুপ হতে হবে, তার সঙ্গে কমিউটেটিভ প্রপার্টিটা যদি হোল্ড করে। তো এইবার এসো এইটা জেড কমা প্লাস, প্রথমে আমরা দেখব গ্রুপ হবে কিনা, তারপরে দেখব অ্যাবেলিয়ান গ্রুপ হচ্ছে কিনা। তো একটা একটা করে প্রপার্টি হোল্ড করাবো আমরা, একটা একটা করে। প্রথম প্রপার্টি আমরা এ নিচ্ছি জেড সেট অফ ইন্টিজার্স, আর বি নিচ্ছি এ নিচ্ছি জেড আর বি নিচ্ছি জেড, দুটোই ইন্টিজার। দুজনের মধ্যে কি আছে, অ্যাডিশন যদি হয় এ প্লাস বি কী হবে, অবশ্যই বিলংস টু জেড, তাই না? দুটো ইন্টিজারকে যদি আমি যোগ করি, দুটো ইন্টিজারকে যদি আমরা যোগ করি সেটা কি হবে, অবশ্যই একটা ইন্টিজার হবে। দুটো পূর্ণ সংখ্যা যোগ করলে তো পূর্ণ সংখ্যাই আসবে, আর তো অন্য কোনো কিচ্ছু আসবে না। তাহলে এখান থেকে আমি কি বলে দিতে পারবো, ক্লোজার প্রপার্টি আমার হোল্ড করে গেল। ঠিক আছে, দেখো দুটো ইন্টিজার নিচ্ছি, দুটো ইন্টিজার নিয়ে দুটো ইন্টিজারকে যদি আমি যোগ করি সেটা অবশ্যই একটা ইন্টিজার হবে, তাহলে আমার ক্লোজার প্রপার্টি হোল্ড করে গেল। 2 নম্বর আমি এ কমা বি কমা সি তিনটে ইন্টিজার নিচ্ছি। এবার আমি যদি এটা লিখি এ প্লাস বি প্লাস সি, এইভাবে যদি লিখি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, অবশ্যই হবে। আমি এই দুটোকে আগে যোগ করে সি এর সঙ্গে যোগ করি, বা এই দুটোকে আগে যোগ করে এর সঙ্গে যোগ করি, এটা অবশ্যই হোল্ড করবে। ঠিক আছে, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। আর একটা কথা তোমাদের বলি, সেট অফ কমপ্লেক্স নাম্বারের মধ্যে অ্যাসোসিয়েটিভ আর কমিউটেটিভ এই দুটো প্রপার্টি হোল্ড করে সেট অফ কমপ্লেক্স নাম্বার। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আর কমিউটেটিভ প্রপার্টি দুটোই হোল্ড করে। তো হ্যাঁ, অ্যাডিশনের সাপেক্ষে, অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে সেট অফ কমপ্লেক্স নাম্বার অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে অ্যাসোসিয়েটিভ আর কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে এইটা। ঠিক আছে, তাহলে এই সেট অফ কমপ্লেক্স নাম্বারের যত সাবসেট হবে, প্রত্যেকেই অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে অ্যাসোসিয়েটিভ এবং কমিউটেটিভ হবে। অ্যাসোসিয়েটিভ আর কমিউটেটিভ প্রপার্টিকে অনেক সময় হেরিডিটি প্রপার্টিও বলা হয়, মানে বংশ পরম্পরায় যে প্রপার্টিটা পেয়ে আসছে। কারণ কমপ্লেক্স নাম্বারের মধ্যে আছে, এগুলো সব কমপ্লেক্স নাম্বারের সাবসেট, তার জন্য কমপ্লেক্স নাম্বারের মধ্যে অ্যাসোসিয়েটিভ আর অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন, অ্যাসোসিয়েটিভ আর কমিউটেটিভ হলে এই সেট অফ রিয়েল নাম্বার, সেট অফ রেশনাল নাম্বার, সেট অফ ইন্টিজার্স, এই সবগুলোর মধ্যেই কিন্তু অ্যাসোসিয়েটিভ আর কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে। ঠিক আছে, হেরিডিটি প্রপার্টি হিসাবেও বলতে পারো। আর তোমার যদি মনে হয় চেক করবে, তুমি চেক করতেও পারো। এই যে আমি ইন জেনারেল ওয়েতে চেক করছি, এটা অবশ্যই হবে। প্রথমে এ আর বি যোগ করে সি করলাম, আর বি আর সি যোগ করে এ করলাম, অবশ্যই হোল্ড করবে। কেন হোল্ড করবে না, না হোল্ড করার কোনো জায়গাই নেই। হয়েছে 3 নম্বর প্রপার্টি, তাহলে আমার অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড করে গেল। 3 নম্বর হচ্ছে আইডেন্টিটি কি, জেড কমা প্লাস। আর এটা আমরা কি নাম্বার সিস্টেমে কাজ করছি। এবার আমি তোমাদের বলে দিয়েছিলাম, আমরা যখন নাম্বার সিস্টেমে কাজ করব, অ্যাডিশন প্লাসের সাপেক্ষে আমার আইডেন্টিটি এলিমেন্ট হবে 0, আর মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে আইডেন্টিটি এলিমেন্ট হবে 1। অ্যাডিশন প্লাসের সাপেক্ষে আমার আইডেন্টিটি এলিমেন্ট হবে 0, আর মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে আমার আইডেন্টিটি এলিমেন্ট হবে 1। তাহলে এখানে কি 0 অবশ্যই বিলংস টু জেড, 0 জেডে আছে। ইন্টিজার অবশ্যই 0 ইন্টিজার। আবার কি a প্লাস 0 ইকুয়ালস টু 0 প্লাস a ইকুয়ালস টু a ফর অল a বিলংস টু জেড, তাই না? ফর অল a বিলংস টু জেড। তাহলে কি এই সেটের আইডেন্টিটি এলিমেন্টও আছে, আইডেন্টিটি প্রপার্টিটাও হোল্ড করে গেল। তাহলে 3 নম্বর প্রপার্টিও আমার হোল্ড করে গেল। 4 নম্বর প্রপার্টিটা কি, 4 নম্বর প্রপার্টি হচ্ছে a বিলংস টু জেড, ইনভার্স প্রপার্টি। ইনভার্সের ডেফিনেশন কি বলেছিলাম আমরা, এ একটা এলিমেন্ট, এ জি সেটের একটা এলিমেন্ট, তার জন্য আমরা জি সেটের আরও একটা এলিমেন্ট পাবো বি। যে এলিমেন্টটা পাবো সেটাকেও কিন্তু জি এরই এলিমেন্ট হতে হবে, সাজ দ্যাট আমাদেরকে কি এ বি কম্পোজ এ ইকুয়ালস টু এ কম্পোজ বি ইকুয়ালস টু আইডেন্টিটি, এটা হতে হবে। এটা আমার ইনভার্স প্রপার্টি ছিল। জি সেটের একটা এলিমেন্ট এর জন্য ওই জি সেট থেকেই আমি আর একটা এলিমেন্ট বি পাবো, আমি কিন্তু অন্য জায়গা থেকে পাবো না। জি সেটের একটা এলিমেন্ট এর জন্য ওই জি সেট থেকেই আমি আরও একটা এলিমেন্ট বি পাবো, যার জন্য এর সঙ্গে বি যদি আমি কম্পোজিশন করি তাহলে আমার আইডেন্টিটি আসবে। তাহলে লক্ষ্য করো, এ আমার আইডেন্টিটি এলিমেন্ট, এ আমার একটা জেনারেল এলিমেন্ট। তাহলে আমি এ নিলাম, ডান দিকে আমার কি আনতে হবে, আইডেন্টিটি। এখানে আইডেন্টিটি কে, আর ডান দিকে আমার আইডেন্টিটি হচ্ছে 0।
আমার আইডেন্টিটি কে 0। আমাকে এর সঙ্গে কত যোগ করলে 0 আসবে, এর সঙ্গে কত যোগ করলে 0 আসবে, এর সঙ্গে মাইনাস এ যোগ করলে 0 আসবে, তাই না? এর সঙ্গে যদি আমি মাইনাস এ যোগ করি তাহলে 0 আসবে, সেটা হলো ঠিক আছে। এর সঙ্গে মাইনাস এ যোগ করলাম, আমার 0 আসলো, কিন্তু কথা হচ্ছে মাইনাস এ কি জেডে থাকবে? এ যদি ইন্টিজার হয় তাহলে কি হবে? দেন মাইনাস এ অবশ্যই ইন্টিজার হবে। এ যদি ইন্টিজার হয়, তাই না? 2 যদি ইন্টিজার হয় তাহলে -2 কে হবে? -2 ইন্টিজার। তাহলে এ যদি ইন্টিজার হয় তাহলে মাইনাস এও ইন্টিজার হবে, ঠিক আছে। একই রকমভাবে আমরা এটাকে এরকমও লিখতে পারি -a + a = 0। একই রকমভাবে আমরা এটাও লিখতে পারি -a + a = 0। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? রাইট আইডেন্টিটি। এটা কি হয়ে যাচ্ছে? লেফট আইডেন্টিটি। তাহলে এইরকম জেনারেল এ তো আমি একটা জেনারেল এলিমেন্ট ধরেছি, তাহলে প্রত্যেকটা ইন্টিজার আমি যদি a বিলংস টু জেড নিই তার জন্য আমি কি -a বিলংস টু জেড পেয়ে যাব। তাহলে -a ইজ দ্য ইনভার্স অফ এ। আবার উল্টো দিক থেকে এটাও বলতে পারি -a এর জন্য একটা a পাবো যার জন্য -a + a = 0। তাহলে a ইজ দ্য ইনভার্স অফ -a, এটাও বলতে পারো ঘুরিয়ে। যেমন -a ইজ দ্য ইনভার্স অফ এ, তেমনই ঘুরিয়ে এটাও বলতে পারো যে a ইজ দ্য ইনভার্স অফ -a। তাহলে 4 নম্বর প্রপার্টিও হোল্ড করে গেল। তাহলে এটা গ্রুপ, ইয়েস এটা গ্রুপ। z, ইজ এ গ্রুপ। z, ইজ এ গ্রুপ, অবশ্যই এটা একটা গ্রুপ। এইবার হচ্ছে কি, এটা কি অ্যাবেলিয়ান গ্রুপ হবে? আমি এটা বলতে পারি না। 5 নম্বর প্রপার্টিটা আমি এখানে ছোট্ট করে লিখছি, a + b = b + a। এটা লেখা যায় না? ফর অল a, b বিলংস টু z। অবশ্যই লেখা যায়। যে কোনো দুটো ইন্টিজারকে আমি এভাবে তো লিখতেই পারি, a + b = b + a। আমি লিখতেই পারি যে কোনো দুটো ইন্টিজারকে a + b = b + a। যে কোনো দুটো ইন্টিজারকে আমি এটা বলতেই পারি a + b = b + a ফর অল a, b বিলংস টু z। তাহলে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে, ঠিক আছে। আরও একটা জিনিস আমি কি বললাম, যে কমপ্লেক্স নাম্বারের যদি সাবসেট হয়, কমপ্লেক্স নাম্বারের সাবসেট হলে সে অ্যাসোসিয়েটিভ আর কমিউটেটিভ দুটো প্রপার্টি হোল্ড করবে। কমপ্লেক্স নাম্বারের সাবসেট হলে সে অ্যাসোসিয়েটিভ আর কমিউটেটিভ দুটো প্রপার্টি হোল্ড করবে। তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারবো, যে কমপ্লেক্স নাম্বারের যেহেতু জেড কমপ্লেক্স নাম্বারের সাবসেট, ঠিক আছে, তাহলে জেড ইজ কমিউটেটিভ আর কমপ্লেক্স নাম্বারে অ্যাডিশন ইজ কমিউটেটিভ, তাহলে আমরা কি বলবো, জেড ইজ কমিউটেটিভ আন্ডার অ্যাডিশন। তাহলে এখান থেকে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে গেলো, মানে অ্যাবেলিয়ানের যে প্রপার্টি সেটা হোল্ড করো। তাহলে এখান থেকে আমি কি বলবো, দেয়ারফোর জেড, প্লাস ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ, জেড, প্লাস ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। ব্যাস, ঠিক আছে। এই জন্যই আমি তোমাদের অ্যাবেলিয়ান গ্রুপের ডেফিনেশনটা এখানে বলে দিলাম, বলে দিয়ে আমি এইটা এক্সট্রা জুড়ে দিয়েছি যে জেড, প্লাস আমাদের অ্যাবেলিয়ান গ্রুপ, তাহলে অ্যাবেলিয়ানের প্রপার্টিও হোল্ড করে গেল, ঠিক আছে। তাহলে জেড, প্লাস হয়ে গেল আমাদের। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, জেড, প্লাস ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ হয়েছে। এতটা পেয়ে গেলাম আমরা। একে একে আসি এবার। এইবার আমি যদি সেট আপ কমপ্লেক্স নাম্বার নিই, সেট আপ র্যাশনাল নাম্বারস নিই, সেটাও যদি আমি অ্যাডিশনের সাপেক্ষে নিই, কিউ, প্লাস যদি নিই, দেখো ঠিক যেভাবে আমরা জেড, প্লাস নিলাম, সেইভাবেই আমরা এই কিউ, প্লাস, সেইভাবেই আমরা আর, প্লাস, সেইভাবেই আমরা সি, প্লাস, এই সবগুলোকে আমরা বলবো, এগুলো এই পাঁচটাই, এই চারটেই, এগুলো সবগুলো হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ। এগুলো সবগুলোই হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ। কী করে অ্যাবেলিয়ান গ্রুপ হচ্ছে দেখো, অ্যাবেলিয়ান গ্রুপ কী করে হচ্ছে, আমি যদি এখানে জেড না নিয়ে দুটো র্যাশনাল নাম্বার নিই, এখানে জেড না নিয়ে এখানে যদি আমি দুটো র্যাশনাল নাম্বার নিই, এটা কিউ নিই, র্যাশনাল নাম্বার নিই, তাহলে দুটো র্যাশনাল নাম্বার যোগ করলে কী হবে, র্যাশনালই পাবো, ঠিক আছে। দুটো র্যাশনাল নাম্বার যোগ করলে র্যাশনাল পাবো। আবার কি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অবশ্যই হোল্ড করবে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, হ্যাঁ। আবার আমি যদি অ্যাসোসিয়েটিভ কমপ্লেক্স নাম্বারের জন্য বলি তাও হবে। আবার কি, দেখো জিরো বিলংস টু কিউ, অবশ্যই জিরো কিউয়ে আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে ফর অল এ বিলংস টু কিউ, এটা বলতে পারবো, ঠিক আছে। আবার দেখো এ যদি র্যাশনাল নাম্বার হয় তাহলে মাইনাস এও র্যাশনাল নাম্বার হবে, তাহলে এ যদি র্যাশনাল নাম্বার হয় মাইনাস এও র্যাশনাল নাম্বার হবে, যার জন্য এ প্লাস অফ মাইনাস এ ইকুয়ালস টু 0। আবার কি বলতে পারবো, এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ ফর অল এ, বি বিলংস টু কিউ। আবার এটা কমিউটেটিভ প্রপার্টি তুমি হেরিডিটি প্রপার্টি হিসাবেও বলে দিতে পারো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সেট অফ র্যাশনাল নাম্বারস, এটাও আমাদের একটা গ্রুপ তৈরি হচ্ছে। কেমন গ্রুপ, অ্যাবেলিয়ান গ্রুপ। কারণ এখানে আমি যদি জেডের জায়গায় কিউ নিই, সেম প্রপার্টি, কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। দুটো র্যাশনাল নাম্বার যোগ করলে র্যাশনাল নাম্বার হবে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, হেরিডিটি প্রপার্টি বলতে পারো, বা এভাবেও জেনারেল বলতে পারো। জিরো এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট, র্যাশনাল নাম্বারের ক্ষেত্রে জিরো র্যাশনাল নাম্বার আছে,
আর একটা কি, আমরা এ এর জন্য মাইনাসে এ যদি র্যাশনাল হয় মাইনাস এও র্যাশনাল হবে, এ যদি র্যাশনাল হয় মাইনাস এও র্যাশনাল হবে, তাহলে এ প্লাস অফ মাইনাস এ বা মাইনাস এ প্লাস অফ এ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে ইনভার্সও পেয়ে যাচ্ছি প্রত্যেকটা এলিমেন্টের, আবার কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, তাহলে র্যাশনাল নাম্বার, এটাও অ্যাবিলিয়ান গ্রুপ হচ্ছে। সেম একই রকমভাবে আমি সেট অফ রিয়েল নাম্বারস, দুটো রিয়েল নাম্বার যোগ করলে রিয়েল নাম্বার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। 0 নিজেও একটা রিয়েল নাম্বার, ঠিক আছে। এ যদি রিয়েল হয় মাইনাস এ রিয়েল। একই রকমভাবে দুটো কমপ্লেক্স নাম্বার যোগ করলে কমপ্লেক্স নাম্বার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, ঠিক আছে। 0 একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে গেলাম। এ যদি কমপ্লেক্স হয় মাইনাস এও কমপ্লেক্স হবে, তাহলে আমার কি হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে, এই চারটেই আমার কি হয়ে যাচ্ছে, অ্যাবেলিয়ান গ্রুপ। এই চারটেই আমার হয়ে যাচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ। এত দূর অবধি হলো, ঠিক আছে। তাহলে এবার এখানে আমি লিখছি, ছোট্ট করে জিনিসগুলো নোট করে রাখছি। কি নোট করে রাখছি, সেট অফ ইন্টিজার্স, এই যে ইন্টিজার্স কমা র্যাশনাল নাম্বারস, অল র্যাশনাল নাম্বারস, অল রিয়েল নাম্বারস, অল কমপ্লেক্স নাম্বারস, এই চারটে সেট অ্যাবেলিয়ান গ্রুপ। অ্যাবেলিয়ান গ্রুপ উইথ রেসপেক্ট টু অ্যাডিশন প্লাস, অ্যাডিশনের সাপেক্ষে এই চারটে হচ্ছে আমার অ্যাবেলিয়ান গ্রুপ, ঠিক আছে। অ্যাডিশনের সাপেক্ষে এই চারটে হচ্ছে আমার অ্যাবেলিয়ান গ্রুপ, মনে থাকবে এটা। অ্যাডিশনের সাপেক্ষে এই চারটে হচ্ছে আমার অ্যাবেলিয়ান গ্রুপ, আমরা প্রমাণ করলাম, ঠিক আছে। এইবার আমরা আসছি একটা জায়গায় আসছি, দেখো জেড প্লাস, জেড এইভাবে মাথায় প্লাস, জেড মাথায় প্লাস, এটা অ্যাকচুয়ালি মানে কি, দ্য সেট অফ all positive integers, the set of all positive integers, তাই না। অ্যাকচুয়ালি এই জেড প্লাসকে আবার কি বলা হয়, জেড প্লাসকে এন বলা হয়, সেট অফ ন্যাচারাল নাম্বারস। জেড প্লাসকেই ঘুরিয়ে এন বলা হয়, আমি এখানে লিখছি এন, জেড প্লাসকেই ঘুরিয়ে এন বলা হয়। এন মানেই হচ্ছে সেট অফ অল পজিটিভ র্যাশনাল নাম্বারস। এখানে একই রকমভাবে যদি আমি আর প্লাস নিই, দ্য সেট অফ অল কি হচ্ছে, রিয়েল নাম্বারস। একই রকমভাবে যদি আমি কিউ প্লাস নিই, কিউ এর মাথায় প্লাস দিই, তাহলে সেট অফ অল পজিটিভ, সেট অফ অল এখানে পজিটিভ তো হবেই, রিয়েল নাম্বারস, ঠিক আছে। সেট অফ অল পজিটিভ র্যাশনাল নাম্বারস, সেট অফ অল পজিটিভ র্যাশনাল নাম্বারস, ঠিক আছে। এইগুলো আমার দেওয়া থাকলো, দ্য সেট অফ অল পজিটিভ রিয়েল নাম্বার, সেট অফ অল পজিটিভ র্যাশনাল নাম্বারস, এটা রিয়েল নাম্বার, সেট অফ অল পজিটিভ র্যাশনাল নাম্বারস। তেমনি সি প্লাস আমার কি হবে, সি প্লাস হবে সেট অফ অল পজিটিভ কমপ্লেক্স নাম্বারস, সেট অফ অল পজিটিভ কমপ্লেক্স নাম্বারস। তো এইবার আমরা লক্ষ্য করব, এইগুলো যদি আমরা এখানে আমরা ওভারঅল সেটটা না নিয়ে যদি সেটটাকে অর্ধেক ঠিক হবে না, এখানে জিরোটা বাদ চলে যাচ্ছে, মানে নেগেটিভগুলোকে আমরা যদি বাদ দিয়ে দিই আর জিরোটাকে যদি বাদ দিয়ে দিই, আমরা যদি পজিটিভগুলোকে নিয়ে কাজ করি, কেবলমাত্র পজিটিভগুলোকে নিয়ে কাজ করি, তাহলে কি এটা গ্রুপ ফর্ম করবে? দেখো এখানে আমার যেহেতু কিউ আছে, আমি কিউ প্লাসই নিলাম, দুটো র্যাশনাল নাম্বার, দুটো পজিটিভ র্যাশনাল নাম্বার নিয়ে যোগ করলে সে দুটো পজিটিভ র্যাশনাল নাম্বারই হবে। তিনটে আমি পজিটিভ র্যাশনাল নাম্বার নিলাম, দিয়ে আমার কি হচ্ছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অবশ্যই হোল্ড করছে, ঠিক আছে। এই দুটো প্রপার্টি আমার আরামসে হোল্ড করে যাচ্ছে। এইবার 0 বিলংস টু কিউ প্লাস, এটা কি আমরা লিখতে পারি 0 কিউ প্লাসে থাকবে, 0 বিলংস টু কিউ প্লাস। দেখো আমি এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে পজিটিভ র্যাশনাল নাম্বারস, তাই না। পজিটিভ 0 কি আমরা জানি, 0 পজিটিভও নয়, 0 নেগেটিভও নয়। আমরা কি জানি, 0 পজিটিভও নয়, 0 নেগেটিভও নয়। আমরা জানি কি 0 পজিটিভও নয়, 0 নেগেটিভও নয়। তাহলে 0 যদি পজিটিভ নেগেটিভ নাই হয়, তাহলে 0 বিলংস টু কিউ প্লাস হবে না। 0 ডাজ নট বিলংস টু কিউ প্লাস। তাহলে এই যে সেট কিউ প্লাসের এর আইডেন্টিটি এলিমেন্ট নেই, এই যে 0 প্লাস এর আইডেন্টিটি এলিমেন্ট নেই, এর আইডেন্টিটি এলিমেন্ট থাকছে না। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট নেই, আইডেন্টিটি এলিমেন্ট এই প্রপার্টিটা আমাদের হোল্ড করলো না কিউ প্লাস যখন নিচ্ছি। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট আমাদেরকে গ্রুপ ফর্ম করতে গেলে কি করতে হবে, 4টে প্রপার্টি হোল্ড করতে হবে। গ্রুপ ফর্ম করতে গেলে কি হবে, 4টে প্রপার্টি হোল্ড করতে হবে। যে কোনো একটা প্রপার্টি যদি হোল্ড না করে, যে কোনো একটা প্রপার্টি যদি হোল্ড না করে, তাহলে সেটা গ্রুপ নয়। যে কোনো একটা প্রপার্টি যদি হোল্ড না করে, তাহলে সেটা গ্রুপ নয়। তাহলে এখানে কি আইডেন্টিটি প্রপার্টি নেই, আইডেন্টিটি এলিমেন্ট নেই। আইডেন্টিটি এলিমেন্ট না থাকলে সে গ্রুপ হবে কি করে? কোনো গ্রুপের তো আইডেন্টিটি এলিমেন্ট থাকতেই হবে, নাহলে সে গ্রুপ কি করে হবে? তো এর আইডেন্টিটি এলিমেন্টই নেই, তাহলে গ্রুপ হবে না।
ঠিক আছে। একই রকমভাবে জেড প্লাস এতেও জিরো নেই, আর প্লাস এতেও জিরো নেই, কিউ প্লাস এতেও জিরো নেই, সি প্লাস এতেও জিরো নেই। তাহলে যেহেতু এই চারটেতে জিরো জিরো নেই মানে আইডেন্টিটি এলিমেন্ট নেই, সেহেতু এই চারটে অ্যাডিশনের সাপেক্ষে গ্রুপ হচ্ছে না, সেহেতু এই চারটে অ্যাডিশনের সাপেক্ষে গ্রুপ হবে না। ঠিক আছে, আমরা যদি এগুলোকে প্লাস করে দিই মাথায়, এগুলো মাথায় যদি আমরা প্লাস করে দিই, তাহলে এখানে আমি এখান থেকে ছোট্ট কনক্লুশন কি লিখতে পারি, তাহলে এখান থেকে আমি ছোট্ট কনক্লুশন কি লিখতে পারি, যেহেতু এদের আইডেন্টিটি এলিমেন্ট নেই, এদের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট নেই, সেই জন্য এরা কি করছে, গ্রুপ ফর্ম করছে না, সেই জন্য এরা গ্রুপ ফর্ম করছে না। তাহলে এখান থেকে আমি একটা কনক্লুশন কি টানতে পারি, এখান থেকে একটা কনক্লুশন টানতে পারি, জেড মাথায় প্লাস, কিউ এইভাবে মাথায় প্লাস, আর মাথায় প্লাস, সি মাথায় প্লাস, আর নট গ্রুপস উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। অ্যাডিশনের সাপেক্ষে এগুলো কেউ গ্রুপ নয়, এগুলো কেউ গ্রুপ নয়। ঠিক আছে, অ্যাডিশনের সাপেক্ষে এগুলো কেউ গ্রুপ নয়। ঠিক আছে, আচ্ছা, আর নেক্সট আসছে এবার মাল্টিপ্লিকেশন। নেক্সট আসছে এবার আমরা অ্যাডিশন নিয়ে হয়ে গেল চেক করা, এবার আমরা আসছি মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন 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 আমরা এইভাবে ডট দিই। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন আমরা এইভাবে ডট দিই। তো মাল্টিপ্লিকেশন আমরা এই যে জেড কিউ আর সি এইগুলো নিয়ে আমরা দেখব, জেড কিউ আর সি এই বিষয়গুলো নিয়ে আমরা দেখব মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে আমরা এগুলো গ্রুপ ফর্ম করছে কিনা। একই রকম প্রপার্টি দেখব যে এই চারটে প্রপার্টি হোল্ড করছে কিনা, আর 5 নম্বর অ্যাবিলিয়ান গ্রুপ হচ্ছে কিনা। তাহলে আমি প্রথম নিচ্ছি জেড কমা ডট, প্রথম নিচ্ছি আমি জেড কমা ডট। আর একটা জিনিস বলি, আমরা এই যে গ্রুপ থিওরি পড়বো, এই গ্রুপ থিওরিতে আমরা যে বাইনারি অপারেশন নেব, সেই 90% আমরা ম্যাক্সিমাম জায়গায় আমরা কী নেব, অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন। কারণ কি, কারণ অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন কারণ কি, এই যে সাবট্রাকশন আর এই যে ডিভিশন, ঠিক আছে, এই দুটো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে না। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে না, সাবট্রাকশন আর ডিভিশন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে না, তার জন্য এই সাবট্রাকশন আর ডিভিশন নিলে কেউ গ্রুপ ফর্ম করবে না। ঠিক আছে, আমি কখনো এটা লিখতে পারি না এ মাইনাস বি মাইনাস সি ইকুয়ালস টু এ মাইনাস বি মাইনাস, এটা কখনো লিখতে পারি না। আমি যদি 2 মাইনাস 3 মাইনাস 4 নিই ইকুয়ালস টু কি আমি এটা লিখতে পারি 2 মাইনাস 3 মাইনাস 4, এটা কি লিখতে পারি, কখনো লিখতে পারি না। দেখো কি করে, এটা কত আসবে, এটা আসবে -1 -4, তার মানে কত হচ্ছে -5 এই দিকটা, আর এই দিকটা কত হচ্ছে, এদিকটা কত হচ্ছে 2, 3 মাইনাস 1 মানে -1, 2 আর মাইনাস মাইনাসে +1 3, এটা কত হচ্ছে -5, এটা কত হচ্ছে 3, তাই না, এটা কত হচ্ছে -5, এটা কত হচ্ছে 3। হ্যাঁ ঠিক আছে, তো এটা কি হচ্ছে, সাবট্রাকশন কখনো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমাদের হোল্ড করছে না। তো সাবট্রাকশন যদি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড না করে তাহলে সাবট্রাকশন কখনো গ্রুপ হবে না, সেই জন্য। আর একই রকমভাবে ডিভিশনও কখনো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে না। ওই জন্য আমরা যে গ্রুপ থিওরির কাজ করব, সেই গ্রুপ থিওরিতে প্রায় সব জায়গাতেই আমরা অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন এই দুটো নিয়ে চলবো, এই দুটো অপারেশন, এই দুটো কম্পোজিশন নিয়ে চলবো, মানে অপারেশন প্লাস আর ডট মাল্টিপ্লিকেশন। তো আমরা জেড কমা ডট দেখব, একটা একটা করে আসি। প্রথমে এ বিলংস টু জেড নিলাম, তারপরে বি বিলংস টু জেড, এ আর বি দুটো আমরা ইন্টিজার নিলাম, দেন এ ইন্টু বি অবশ্যই বিলংস টু জেড হবে। দুটো ইন্টিজারকে আমরা যদি যোগ করি বা গুণ, দুটো ইন্টিজারকে যদি আমরা গুণ করি, দুটো পূর্ণ সংখ্যাকে যদি আমরা গুণ করি, কি হবে, অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। ইন্টিজার, দুটো ইন্টিজারকে গুণ করলে অবশ্যই ইন্টিজার হবে। তাহলে এখানে কি হলো, ক্লোজার প্রপার্টি আমার হোল্ড করে গেল, আমি ডান দিকে টিক দিচ্ছি, ক্লোজার প্রপার্টি হোল্ড করে গেল। 2 নাম্বার এ কমা বি কমা সি বিলংস টু জেড আমি লিখলাম, তিনটে ইন্টিজার নিলাম, এ বি সি তিনটে ইন্টিজার নিলাম, আমি এ ডট বি ডট সি ব্র্যাকেট অন দ্য ফার্স্ট 2 ইকুয়ালস টু এ ডট বি ডট সি ব্র্যাকেট অন দ্য লাস্ট 2 লিখতেই পারি। এইভাবে গুণ করা একই ব্যাপার, অথবা আমরা এই হেরিডিটি প্রপার্টি থেকেও বলে দিতে পারি, মানে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশান অ্যাসোসিয়েটিভ। তাহলে যেহেতু জেড হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একটা সাবসেট, যেহেতু জেড হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সাবসেট, সেট অফ কমপ্লেক্স নাম্বারের সাবসেট, সেহেতু জেডেও আমার মাল্টিপ্লিকেশানটা অ্যাসোসিয়েটিভ হবে। 3 নাম্বার আমরা বলেছি, 3 নাম্বার আমরা মাল্টিপ্লিকেশান নিয়ে কাজ করছি আর নাম্বার সিস্টেম নিয়ে কাজ করছি। তাহলে মাল্টিপ্লিকেশানের সাপেক্ষে আমার আইডেন্টিটি এলিমেন্ট কে, আইডেন্টিটি এলিমেন্ট 1, মাল্টিপ্লিকেশানের সাপেক্ষে 1 বিলংস টু জেড, 1 জেডে আছে 1 ইন্টিজার, অ্যান্ড এবং কি
ওয়ান ডট এ ইকুয়ালস টু এ ডট ওয়ান ইকুয়ালস টু এ ফর অল এ বিলংস টু জেড, তাই না? আমরা কি করব, আইডেন্টিটি এলিমেন্ট কাকে বলবো? আইডেন্টিটি এলিমেন্ট এমন একটা এলিমেন্ট, সেই এলিমেন্টের সঙ্গে অন্য কোনো এলিমেন্টের যদি আমরা কম্পোজিশন করি, মানে একটা এলিমেন্টের সঙ্গে আইডেন্টিটি এলিমেন্টকে যদি কম্পোজিশন করি সেই এলিমেন্টটাই ফিরে আসবে, এই তো। এর সঙ্গে আইডেন্টিটি এলিমেন্টের কম্পোজিশন করছি, এই ফিরে আসছে, তাহলে এখানে ওয়ান হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, নেক্সট 4 নম্বর। 4 নম্বর হচ্ছে এ বিলংস টু জেড। ঠিক আছে, এ হচ্ছে একটা ইন্টিজার। এবার এ ইকুয়ালস টু, আমাকে ডান দিকে আনতে হবে। আমার দেখো ডেফিনিশন কি ছিল, এ বিলংস টু জে, এ বিলংস টু জি, দেয়ার এক্সিস্ট বি বিলংস টু জি। For every বা for all A belongs to B, there exists a B belongs to E such that B compose A equals to A compose B equals to E. প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমাকে একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে। জি সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমাকে ওই সেটের মধ্যেই একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে, আমাকে অন্য কোথাও থেকে খুঁজে আনলে হবে না। আমি এ যদি এলিমেন্ট জি এর নিই, তার ইনভার্সটাও জি এর নিতে হবে। এ এলিমেন্টটা যদি আমি জি এর নিই, তার ইনভার্সটাও আমাকে জি এর নিতে হবে। তো এর সঙ্গে আমি কত গুণ করলে 1 আসবে, এর সঙ্গে কত গুণ করলে 1 আসবে, এর সঙ্গে 1/a গুণ করলে 1 আসবে। তেমনি 1/a এর সঙ্গে কত গুণ করলে 1 আসবে, 1/a এর সঙ্গে a গুণ করলে 1 আসবে। কিন্তু বিষয় হচ্ছে a যদি ইন্টিজার হয় তাহলে 1/a কি ইন্টিজার হবে? a belongs to z, a belongs to z does not implies 1/a belongs to z. a belongs to z হলে এই যে implies চিহ্ন দিলাম, a belongs to z does not implies, implies দিয়ে কেটে দিলাম, does not implies a belongs to z। কারণ এই যে এক্সাম্পল নাও, 2 যদি ইন্টিজার হয়, 2 যদি ইন্টিজার হয় তাহলে 1/2 কি ইন্টিজার হবে? 1/2 কখনো ইন্টিজার হবে না। তাহলে অ্যাকচুয়ালি 2 এর ইনভার্স কে হচ্ছে? 2 এর ইনভার্স হচ্ছে 1/2। অ্যাকচুয়ালি 2 এর ইনভার্স কে হচ্ছে 1/2, কিন্তু সেই 1/2 কি এই জেড সেটের মধ্যে আছে? সেই 1/2 কি এই জেড সেটের মধ্যে আছে? না, 1/2 জেড সেটের মধ্যে নেই, 1/2 জেড সেটের মধ্যে নেই। কিন্তু আমার ইনভার্সের ডেফিনেশন কি? আমার ইনভার্সের ডেফিনেশন হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকতে হবে। কেবলমাত্র দেখো ইন্টিজার একটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে, 1 × 1 = 1, 1 × 1 = 1। এই সেটের মধ্যে কেবলমাত্র একটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে, কার? 1 এর। আর -1 এর করছে, -1 × -1 = 1, -1 এর -1 × -1 = 1। কেবলমাত্র দুটো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে, কে? -1 × -1 = 1। কিন্তু আমার দুটো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করলে তো হবে না, আমাকে কি করতে হবে? আমাকে সমস্ত এলিমেন্টগুলোর ইনভার্স এক্সিস্ট করাতে হবে, আমাকে সমস্ত এলিমেন্টগুলোর ইনভার্স এক্সিস্ট করাতে হবে। ডেফিনিশনেই তো বলছে ফর এভরি, এখানে ফর অল না লিখে আরও ফর অল, ফর এভরি একই, তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে হবে। ফর এভরি এ বিলংস টু জি, প্রত্যেকটা জি এর এলিমেন্টের জন্য আমরা একটা বি খুঁজে পাবো, সেই এলিমেন্টের সাপেক্ষে বি খুঁজে পাবো, যাতে এর সঙ্গে বি এর কম্পোজিশন করলে আইডেন্টিটি আসে। কিন্তু আমি এমন অনেক এলিমেন্ট পাচ্ছি যার ইনভার্স তো আছে, কিন্তু সেই ইনভার্সগুলো ইন্টিজার্স নয়, সেই ইনভার্সগুলো জেড সেটের এলিমেন্ট নয়। তাহলে এটা কি? ইনভার্স প্রপার্টিটা হোল্ড করছে না, এটা কি ইনভার্স প্রপার্টিটা হোল্ড করছে না। তাহলে এখান থেকে আমি কি বলে দিতে পারবো? জেড কমা ডট ইজ নট এ গ্রুপ, ইজ নট এ গ্রুপ, জেড কমা ডট ইজ নট এ গ্রুপ, এটা আমাদের গ্রুপ নয়। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম জেড কমা ডট আমাদের গ্রুপ নয়। কেন? কারণ হচ্ছে জেড কমা ডটের আমাদের ইনভার্স এলিমেন্টগুলো এক্সিস্ট করছে না, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আমরা পাচ্ছি না, কিছু সংখ্যক এলিমেন্টের ইনভার্স পাচ্ছি, কিন্তু সমস্ত এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে না। ঠিক আছে, তো এইবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এইবার আমি যদি এই যে সেটটা, এই সেটটাকে জেড না লিখে কিউ লিখে দিই, এই সেটটাকে আমি যদি জেড না লিখে কিউ লিখে দিই, তাহলে কিন্তু আমার একটা সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে আমি কি লিখতে পারবো? 2 বিলংস টু কিউ, 2 বিলংস টু কিউ, সেখান থেকে 1/2 বিলংস টু কিউ, তাই না? 2 বিলংস টু কিউ, 1/2 বিলংস টু কিউ, তাহলে 2 এর ইনভার্স 1/2 এবং সেটা সেটের মধ্যেই আছে। ঠিক আছে, তো একই রকমভাবে এখানে এগুলোকে আমি যদি র্যাশনাল নাম্বার করে দিই, এটাকে যদি আমি র্যাশনাল নাম্বার করে দিই, এটাকে যদি আমি র্যাশনাল নাম্বার করে দিই, ঠিক আছে, আমার র্যাশনাল হয়ে গেল। দুটো র্যাশনাল নাম্বার গুণ করলে আমার র্যাশনালই আসছে। আমি 3টে র্যাশনাল নাম্বার নিয়ে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অবশ্যই হোল্ড করছে, অথবা হেরিডিটি প্রপার্টিও বলে দিতে পারো, কমপ্লেক্স নাম্বারের সাবসেট হিসাবেও বলে দিতে পারো। আবার কি 1 বিলংস টু কিউ, সেট অফ র্যাশনাল নাম্বারসের মধ্যে 1 র্যাশনাল নাম্বার এবং 1.a = a, এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে। আবার 4 নম্বর প্রপার্টিতে এটাও তুমি বলে দিতে পারো এ বিলংস টু কিউ, এ বিলংস টু কিউ,
হ্যাঁ, দেন 1/a বিলংস টু কিউ, এটা কি সব সময় বলা যাবে? 1/a বিলংস টু কিউ, এটা কি সব সময় বলা যাবে? এটা কি সব সময় আমরা বলতে পারবো? এ যদি আমার র্যাশনাল নাম্বার হয় 1/a ও র্যাশনাল নাম্বার হবে। ঠিক আছে, এই জায়গাটায় একটা কনফিউশন। একটা ছোট্ট জিনিস দেখো, তোমাদের ইন জেনারেল তোমরা কি করবে, a ইন্টু 1/a সমান 1/a ইন্টু a সমান 1, এটা করে দিলে এইবার তোমাদের মনে, আমি যেটা জেড নিয়ে আমাদের সমস্যা হচ্ছিল, হ্যাঁ, জেড নিয়ে আমাদের যে সমস্যা হচ্ছিল সেই সমস্যার সমাধানটা আমাদের মিটে গেল। যে আমি যে কোনো একটা নাম্বার নেব, তার অনন্যক করে দেব। যে কোনো একটা নাম্বার নিয়ে তার অনন্যক করে দিলেই কিন্তু গুণ করলে 1 চলে আসছে। আর একটা মজার বিষয় হচ্ছে যে যেহেতু আমি র্যাশনাল নাম্বার নিয়েছি সেহেতু আমার প্রপার্টিটা হোল্ড করেও যাচ্ছে। কিন্তু এখানে একটা কনফিউশন আছে, আর একটা জিনিস বলে দিই, এখানে কিউ না নিয়ে যদি আর নিই, এখানেও যদি আর নিই, সব একই কন্ডিশন হোল্ড করবে। কিন্তু এখানে একটা জায়গায় গিয়ে আমার গুলিয়ে যাবে। কি গুলিয়ে যাবে? কোন জায়গাটায় গিয়ে? আমাকে ইনভার্সের ডেফিনিশনে কি বলেছে, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকতে হবে। এই কিউ সেটের মধ্যে, আর সেটের মধ্যে, সি সেটের মধ্যে, এখানে যদি আমি সি নিই, এই সমস্ত প্রপার্টিগুলো হোল্ড করবে। এই 4 নম্বর 1, 2 আর 3 এই 3টে প্রপার্টি হোল্ড করবে, 1, 2, 3 এই 3টে প্রপার্টি হোল্ড করবে। কিন্তু এই 4 নম্বর প্রপার্টিতে গিয়ে আমাদের আটকে যাবে। কোথায় আটকে যাবে? আটকে যাবে একটা জায়গাতেই। একটা এলিমেন্ট, এমন একটা এলিমেন্ট আমরা খুঁজে বের করে দেব যার ইনভার্স এক্সিস্ট করবে না। এই সেটগুলোর মধ্যে দেখো একটা এলিমেন্ট আছে 0 বিলংস টু কিউ আছে, 0 বিলংস টু আর আছে, 0 বিলংস টু সি আছে, তাই না? এই সমস্ত এলিমেন্টগুলোর মধ্যে 0 আছে, তাহলে 0 এই এলিমেন্টগুলো, 0 এই সেটের মধ্যে আছে, তাহলে 0রও ইনভার্স আমাকে দেখাতে হবে। তাহলে 0র সঙ্গে আমি কত গুণ করলে 1 আসবে? এই জায়গাটায় আমি কত গুণ করব যে 1 আসবে? আমরা জানি a.0 সমান 0 বা 0.a সমান 0। আমরা 0র সঙ্গে যাই গুণ করি না কেন 0 আসবে। তাহলে এই প্রশ্ন চিহ্নের জায়গায় তুমি কি মান বসাবে? এখানে কোন একটা মান বসাবে যার ফলে গুণফলটা 1 চলে আসবে? আমার কাছে এরকম কোনো নাম্বার নেই, এরকম কোনো র্যাশনাল নাম্বারও নেই, রিয়েল নাম্বারও নেই, কমপ্লেক্স নাম্বারও নেই, এরকম কোনো র্যাশনাল নাম্বারও নেই, রিয়েল নাম্বারও নেই, কমপ্লেক্স নাম্বারও নেই। এই জায়গাটা আমার হোল্ড করবে না। 1/a বিলংস টু কিউ হলে 1/a সব সময় হবে না। কখন হবে না? যদি এর ভ্যালু 0 হয়ে যায়। তাহলে এই যে আমি সেট অফ রিয়েল নাম্বারস নিচ্ছি, সেট অফ কমপ্লেক্স নাম্বার নিচ্ছি, সেট অফ র্যাশনাল নাম্বারস নিচ্ছি, এইগুলোতে আমার একটা এলিমেন্টের জন্য, ভালো করে লক্ষ্য করো, কেবলমাত্র একটা এলিমেন্টের জন্য আমার ইনভার্স প্রপার্টিটা হোল্ড করলো না। আমাকে কিন্তু ইনভার্সটা কি করতে হবে? প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স দেখাতে হবে। ভালো করে বোঝো, এই জায়গাগুলো একটু গুলিয়ে যেতে পারে। হ্যাঁ, তো বিরাট কিছু নয়, আমাকে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স দেখাতে হবে। তো আমি সব এলিমেন্টগুলোর ইনভার্স আছে দেখিয়ে দিতে পারলাম, কিন্তু একটা এলিমেন্ট কে 0, যার ইনভার্স নেই। তাহলে 0র যদি ইনভার্স না থাকে তাহলে এটা ইনভার্স প্রপার্টি হোল্ড করলো না। 0র যদি ইনভার্স না থাকে তাহলে এটা কি হলো? ইনভার্স প্রপার্টি হোল্ড করলো না। তাহলে ইনভার্স যে প্রপার্টি হোল্ড করলো না, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স দেখাতে হবে। আমরা প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স দেখাতে পারলাম না, আমাদের 0 এলিমেন্টের ইনভার্স নেই। তাহলে কি হয়ে যাচ্ছে? এই সেট অফ র্যাশনাল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার, সেট অফ কমপ্লেক্স নাম্বারস, এইগুলো মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে গ্রুপ নয়। ঠিক আছে, তাহলে এই জিনিস এখান থেকে আমি কি লিখতে পারি? এইখান থেকে আমি কনক্লুশন কি টানতে পারি? সেট অফ integers, set of rational numbers, set of real numbers, set of complex numbers are not group with respect to group level, are not group with respect to multiplication এর সাপেক্ষে এগুলো প্রত্যেকটাই গ্রুপ নয়। নট গ্রুপ, আর লিখো না, আর লেখার দরকার নেই। নট গ্রুপ আমি যদি সিঙ্গেল ইউজ করি, একটা জেড নট গ্রুপ উইথ রেসপেক্ট, মানে প্রত্যেকটা, এগুলো কেউই গ্রুপ নয়। কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে এগুলো কেউ গ্রুপ নয়। ঠিক আছে, মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে এগুলো কেউ গ্রুপ নয়। ঠিক আছে, এইবার মজার জিনিস দেখো, তাহলে এই সেটগুলোতে 0 আছে বলে এইগুলো কিন্তু গ্রুপ নয়। এই সেটগুলোর মধ্যে 0 আছে বলে এটা তো কোনোভাবেই গ্রুপ হবে না।
এর মধ্যে জিরো থাকুক বা না থাকুক এটা গ্রুপ হবে না, কারণ এর ইনভার্স এক্সিস্ট করছে না। কিন্তু মজার জিনিস দেখো, এই তিনটে গ্রুপের মধ্যেই, এই তিনটে সেটের মধ্যেই, সেট অফ র্যাশনাল নাম্বারস, সেট অফ রিয়েল নাম্বারস আর সেট অফ কমপ্লেক্স নাম্বারস, এই তিনটে সেটের মধ্যে জিরো এলিমেন্টটা, কেবলমাত্র জিরো এলিমেন্টটা থাকার জন্য, কেবলমাত্র জিরো এলিমেন্টটা থাকার জন্য এরা গ্রুপ হলো না। তাহলে এই তিনটে গ্রুপ থেকে, এই তিনটে সেট থেকে যদি আমি জিরো এলিমেন্টটাকে তাড়িয়ে দিই ঘাড়ে ধাক্কা দিয়ে, যা যা তুই বেরিয়ে যা, তুই যত নষ্টের গোড়া, তাই বলে আমি জিরো এলিমেন্টটাকে যদি তাড়িয়ে দিই, তাহলে তো আমার এটা হয়ে যাবে, তাহলে তো আমার এই প্রপার্টিটা হোল্ড করে যাবে, তাহলে তো আমার এই প্রপার্টিটা হোল্ড করে যাবে। দিয়ে আমার কী হয়ে যাবে, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আমি পেয়ে যাব, প্রত্যেকটা এলিমেন্টের আমি ইনভার্স পেয়ে যাব, তাই না? তাহলে আমি যদি এখান থেকে জিরোটাকে তাড়িয়ে দিই, আর জেডের তো কোনো এলিমেন্টেরই ইনভার্স এক্সিস্ট করবে না, ঠিক আছে, কেবলমাত্র 1 আর -1 ছাড়া, কারণ 2 জেডে আছে 1/2 নেই। তাহলে এই তিনটে এলিমেন্ট আমি যদি এরকম লিখি, কিউ স্টার ইকুয়ালস টু কিউ মাইনাস 0, এইটা যদি লিখি, একই রকমভাবে আমি যদি লিখি আর স্টার সমান কি আর -0, যদি লিখি সি স্টার ইকুয়ালস টু কি লিখি, সি -0, এই যে স্টার চিহ্ন দিয়ে এই সেটগুলো থেকে যদি আমি জিরো এলিমেন্টটাকে তাড়িয়ে দিই, স্টার চিহ্ন দিয়ে এই সেটগুলো থেকে যদি আমি জিরো এলিমেন্টটাকে তাড়িয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, এটা স্টার হয়ে যাবে, এটা হোল্ড করে গেল। 1 নম্বর প্রপার্টি কী ছিল, এ বিলংস টু কিউ স্টার কমা বি বিলংস টু কিউ স্টার, দুটো র্যাশনাল নাম্বার, তাদের গুণফল র্যাশনাল, ঠিক আছে, এখানেও যদি স্টার দিয়ে দিই এটাও হোল্ড করে গেল। 1 বিলংস টু কিউ স্টার, এটাও হবে 1 বিলংস টু কিউ স্টার, দেন 1/a বিলংস টু কিউ স্টার, কারণ কি এখানে এ নট ইকুয়ালস টু 0 আমি নিয়ে নিয়েছি, এ 0 নয়, ঠিক আছে, কারণ এখানে আমি এ কে 0 বাদ দিয়ে দিয়েছি। তাহলে এ যদি কিউ স্টার হয়, এ যদি র্যাশনাল হয়, তাহলে 1/a ও র্যাশনাল হবে, তখন আমি এটা লিখতে পারবো, তখন আমি এটা লিখতে পারবো, তখন এটা কি হয়ে যাচ্ছে, তখন কিউ স্টার গ্রুপের 4টে প্রপার্টি হোল্ড করে নিচ্ছে। এবার গ্রুপের 4টে প্রপার্টি হোল্ড করলে এটা গ্রুপ হয়ে যাচ্ছে, এটা গ্রুপ হয়ে যাচ্ছে, এবং অ্যাবিলিয়ান প্রপার্টি তো হোল্ড করবেই। এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ, আমি তো লিখতেই পারি এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ ফর অল এ কমা বি বিলংস টু কিউ স্টার। এইটা যেমনভাবে কিউ স্টার লিখলাম তেমনভাবে আর স্টার সি স্টার সবগুলো লিখবো। তাহলে এই সেটগুলোর মধ্যে যখন জিরো থাকছিল, যে কিউ স্টার আর কিউ আর সি এই সেটগুলোর মধ্যে যখন জিরো থাকছিল, তখন সেগুলো গ্রুপ ফর্ম করছিল না। কিন্তু যখন এখান থেকে আমি জিরোটাকে তাড়িয়ে দিলাম, দেখতে পেলাম কি এরা গ্রুপ ফর্ম করে যাচ্ছে, এরা কি হচ্ছে, গ্রুপ ফর্ম করে যাচ্ছে। ওই যে জিরো এলিমেন্টের ইনভার্স আর আমার চেক করার দরকার হচ্ছে না, কারণ জিরো বাদ দিয়ে সব এলিমেন্টগুলো আছে, জিরো বাদ দিয়ে তুমি যে এলিমেন্টই নাও তার অনন্যক দিয়ে গুণ করলেই 1 চলে আসবে, ঠিক আছে। কেবলমাত্র জিরো ছিল বলেই তো তার অনন্যক নিতে পারছিলাম না, না, জিরোর সঙ্গে যাই গুণ করি 1 কখনো আসবে না। তো জিরোটা যখনই আমি বাদ দিয়ে দিলাম, বাদ বাকি সমস্ত প্রপার্টি আমার হোল্ড করে গেল। তাহলে এখান থেকে আমি কি কনক্লুশনে আসতে পারি, এখান থেকে আমি একটা কনক্লুশনে আসতে পারি, এখান থেকে আমি এই কনক্লুশনটা আসতে পারি যে কিউ স্টার কমা আর স্টার, যেখানে ডিফাইন করে দিয়েছি কোনটা কি, সি স্টার, এই তিনটে কি, এই তিনটে হবে গ্রুপ, এই তিনটে গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, তাহলে এইগুলো আমার গ্রুপ ফর্ম করবে মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি এই সেটগুলো নিয়ে আলোচনা করার জায়গা, ঠিক আছে। আশা করছি সবার পরিষ্কার হয়েছে। এই জিনিসগুলোই হচ্ছে, এই কনসেপ্টটাই হচ্ছে মেন। এই কনসেপ্টটা যার যত পরিষ্কার আসবে সে তত ভালো গ্রুপ থিওরি বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এইবার এখান থেকে একটা ছোট্ট জিনিস আমি বলেছি, সাবট্রাকশান আর ডিভিশন এই দুটো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে না, সাবট্রাকশান আর ডিভিশন এই দুটো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে না, তাই না। তাহলে এইটা কিন্তু এক্সামে একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে বলো তো সাবট্রাকশান এই যে মাইনাসের সাপেক্ষে আর ডিভিশনের সাপেক্ষে গ্রুপ ফর্ম করবে, এরকম একটা এক্সাম্পল দাও তো। তো এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে আমরা জি সেটটাকে এরকম নিয়ে নেব, জি সেটটাকে জিরো সেট নিয়ে নেব, তাহলে এটা কি সাবট্রাকশন, মাইনাসের সাপেক্ষে গ্রুপ হবে। কারণ কি, এই সেটের মধ্যে কি আছে, এলিমেন্ট জিরো আছে, দুটো এই সেটের এলিমেন্ট দুটো জিরোকে যোগ করলে জিরো আসবে। অ্যাসোসিয়েটিভ আমি যদি নিই 0 + 0 + 0 ইকুয়ালস টু কী হচ্ছে 0 + 0 + 0, এই তো
হোল্ড করছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। আর জিরো বিলংস টু জি, তাহলে জিরো প্লাস জিরো ইকুয়ালস টু জিরো, এটা বিলংস টু জি, ক্লোজার প্রপার্টি হোল্ড করলো। আইডেন্টিটি, ও নিজেই আইডেন্টিটি, জিরো নিজেই আইডেন্টিটি, তার মানে কি জিরো মাইনাস জিরো সমান জিরো, আর জিরো মাইনাস জিরো সমান জিরো। এটা আবার কি জিরো নিজেই নিজের ইনভার্স, তাই না? কি লিখবো, জিরো মাইনাস জিরো সমান জিরো মাইনাস জিরো সমান জিরো, চারটে প্রপার্টি হোল্ড করে যাচ্ছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, আমার গ্রুপ ফর্ম করছে। ঠিক আছে, সাবট্রাকশানের সাপেক্ষেও গ্রুপ হবে। কখন? যদি গ্রুপে কেবলমাত্র একটাই এলিমেন্ট থাকে, কে? জিরো এলিমেন্ট। একই রকমভাবে ডিভিশনের সাপেক্ষে কে? ডিভিশনের সাপেক্ষে গ্রুপ হবে যদি জি সেটটার মধ্যে আমি নিয়ে নিই সিঙ্গেলটন ওয়ান। জি সেটটার মধ্যে যদি আমি নিয়ে নিই সিঙ্গেলটন ওয়ান, ওয়ান একটা এলিমেন্ট যদি আমি নিয়ে নিই, কেবলমাত্র ওয়ান আছে, তাহলে কি হবে, ওয়ান ইন্টু ওয়ান, ওয়ান ডিভাইডেড বাই ওয়ান, কী হবে, এক বিভক্ত এক সমান কত হবে, এক। ক্লোজার প্রপার্টি হোল্ড করে গেল। এবার কি এক বিভক্ত এক বিভক্ত এক সমান এক বিভক্ত এক বিভক্ত এক। অ্যাসোসিয়েটিভ হোল্ড করছে, ওয়ান নিজেই নিজের আইডেন্টিটি আর ওয়ান নিজেই নিজের ইনভার্স। ঠিক আছে, এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট দুটো এক্সাম্পল যেটা ইন্টারভিউতে ধরা হয় মাঝে মধ্যে, যে বলো তো যে অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন তো পড়েছো, সাবট্রাকশন আর ডিভিশনের সাপেক্ষে কি কোনো সেট গ্রুপ ফর্ম করবে? তখন এক্সাম্পল হচ্ছে হ্যাঁ করবে, জিরো সেট সাবট্রাকশনের সাপেক্ষে আর ডিভিশনের সাপেক্ষে ওয়ান, সিঙ্গেলটন সেট ওয়ান আর সিঙ্গেলটন সেট, সাবট্রাকশনের সাপেক্ষে সিঙ্গেলটন সেট জিরো আর ডিভিশনের সাপেক্ষে সিঙ্গেলটন সেট ওয়ান। ঠিক আছে, আচ্ছা এই হলো আমাদের এই সমস্ত এলিমেন্টগুলো নিয়ে কাজ। এইবার আমরা ম্যাট্রিসেসের সেট নেব। এরকম একটা সেট নিচ্ছি M2R, M2R, ঠিক আছে, এটাকে এইভাবেও ঘিরে রাখতে পারো M2R। M2R অ্যাকচুয়ালি মানে কি, M মানে হচ্ছে ম্যাট্রিসেস, M মানে হচ্ছে ম্যাট্রিসেস, 2 মানে হচ্ছে অর্ডার 2, অর্ডার হচ্ছে 2, আর R মানে হচ্ছে এলিমেন্টস আর রিয়াল, আর মানে হচ্ছে এলিমেন্টস আর রিয়াল, এর এলিমেন্টগুলো হচ্ছে সব রিয়াল। তার মানে অ্যাকচুয়ালি M2R মানে হচ্ছে কি A1 B1 C1 D1, এরকম চারটে এলিমেন্ট পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স, যেখানে A1 B1 C1 D1 বিলংস টু R, এর এলিমেন্টগুলো হচ্ছে রিয়াল। 2x2 রিয়াল ম্যাট্রিসেস যার এলিমেন্টগুলো হচ্ছে রিয়াল, 2x2 রিয়াল ম্যাট্রিসেস। M2R অ্যাকচুয়ালি 2x2 রিয়াল ম্যাট্রিসেস। এখানে যদি M3R নিতাম 3x3 রিয়াল ম্যাট্রিসেস, M4R 4x4 রিয়াল ম্যাট্রিসেস। আমি যদি এইভাবে নিতাম MNR তাহলে হতো n×n রিয়াল ম্যাট্রিসেস, n×n রিয়াল ম্যাট্রিসেস। ঠিক আছে, তাহলে এইবার আমরা চেক করব এই যে M2R প্লাস এটা গ্রুপ হবে কিনা, M2R প্লাস এটা গ্রুপ হবে কিনা। এরও সেই চারটে প্রপার্টি, ক্লোজার, 2 নাম্বার কি হচ্ছে অ্যাসোসিয়েটিভ, 3 নাম্বার কি হচ্ছে আইডেন্টিটি, আর 4 নাম্বার কি হচ্ছে ইনভার্স প্রপার্টি হোল্ড করছে কিনা, আর 5 নাম্বার কি, 5 নাম্বার আমরা কমিউটেটিভটা দেখবো অ্যাবলিয়ান হবে কিনা। আচ্ছা দেখো, দুটো রিয়াল ম্যাট্রিক্স আমি যদি এরকম দুটো ম্যাট্রিক্সকে যোগ করি, ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো যদি রিয়াল হয়, এ হচ্ছে M2R একটা রিয়াল 2x2 ম্যাট্রিসেস, আর বি হচ্ছে একটা M2R রিয়াল 2x2 ম্যাট্রিসেস, দেন তখন আমি কি বলবো, A প্লাস বি দুটো ম্যাট্রিক্স যদি যোগ করি, রিয়াল 2x2 ম্যাট্রিক্স যদি আমি যোগ করি, তাহলে কি হবে, তারা নিজেরা রিয়াল 2x2 ম্যাট্রিক্স হবে। মানে দুটো রিয়াল ম্যাট্রিক্সকে যদি আমি যোগ করি, রিয়াল ম্যাট্রিক্সই আসবে, কমপ্লেক্স কখনো আসবে না যোগ করলে। তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। অ্যাডিশান অ্যাসোসিয়েটিভ, অবশ্যই ম্যাট্রিক্স অ্যাডিশান ইজ অ্যাসোসিয়েটিভ। আমি এটা লিখতেই পারি A প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু A প্লাস বি প্লাস সি, এটা লেখাই যায়, ম্যাট্রিক্স অ্যাডিশান ইজ অ্যাসোসিয়েটিভ। আইডেন্টিটি কী হবে, এ ম্যাট্রিক্সের সঙ্গে কোন ম্যাট্রিক্স যোগ করলে আইডেন্টিটি আসবে, জিরো ম্যাট্রিক্স, 0 প্লাস A ইকুয়ালস টু A, যেখানে এখানে 0 ইকুয়ালস টু কত হবে, আমি 2x2 নিয়ে কাজ করলে এটা 2x2, যদি 3x3 নিয়ে কাজ করতাম 3x3, 4x4 নিয়ে কাজ করলে 4x4। এইবার তাহলে আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করলো। 4 নম্বর প্রপার্টি কি, ইনভার্স, এর সঙ্গে কত যোগ করলে জিরো ম্যাট্রিক্স আসবে, এর সঙ্গে
এর সঙ্গে কত যোগ করলে জিরো ম্যাট্রিক্স আসবে, এ এখানে জিরো, তাহলে কি প্লাস অফ মাইনাস এ ইকুয়ালস টু মাইনাস এ প্লাস অফ এ ইকুয়ালস টু জিরো। এ একটা ম্যাট্রিক্স, তার সঙ্গে যদি আমরা মাইনাস এ যোগ করি, এই তো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ডি ওয়ান আছে, এর সঙ্গে যদি আমি এরকম করি মাইনাস এ ওয়ান মাইনাস বি ওয়ান মাইনাস সি ওয়ান মাইনাস ডি ওয়ান যদি যোগ করে দিই, তাহলে কত চলে আসবে আমার জিরো 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 এরকম চলে আসবে, তাই না? তাহলে ইনভার্স প্রপার্টিও হোল্ড করে গেল, তাহলে এটা কি হয়ে গেল, গ্রুপ হয়ে গেল। আর কমিউটেটিভ আমরা বলতে পারবো ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ কমিউটেটিভ, এ প্লাস বি ইকুয়ালস টু এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা আমার গ্রুপও হচ্ছে, অ্যাবেলিয়ান গ্রুপও হচ্ছে। হ্যাঁ, ম্যাট্রিক্স এই যে সবগুলোই যখন বললাম এটা বাদ থেকে যাচ্ছিলো, এটাও বলে দিই, এটা তাহলে অ্যাডিশনের সাপেক্ষে গ্রুপও হচ্ছে, আবার আমাদের কমিউটেটিভ গ্রুপও হচ্ছে, অ্যাবেলিয়ান গ্রুপও হচ্ছে। এইবার আমরা আসছি M2R অ্যাডিশনের সাপেক্ষে, তো খুব সহজেই হয়ে গেল। এবার M2R কি মাল্টিপ্লিকেশনের সাপেক্ষেও গ্রুপ হবে, সেটাই আমরা চেক করব। M2R না বলে তুমি MNR বলতে পারো, ঠিক আছে, MNR বলতে পারো। আচ্ছা, 1 নম্বর প্রপার্টি A বিলংস টু, আমি যদি M2R নিই আর B বিলংস টু যদি আমি M2R নিই, দুটো রিয়েল ম্যাট্রিক্স যদি আমি গুণ করি, এক কথায় কি হবে, A ইন্টু B, এটা অবশ্যই M2R হবে। দুটো রিয়েল ম্যাট্রিক্স গুণ করলে কি হবে, দুটো রিয়েল ম্যাট্রিক্স গুণ করলে রিয়েলই আসবে। গুণ করলে কখনো আমাদের কি হয়, গুণ করলে কখনো দুটো রিয়েল নাম্বারকে গুণ করলে কখনো আমার কমপ্লেক্স নাম্বার আসে না। তাহলে দুটো রিয়েল ম্যাট্রিক্স গুণ করলে অবশ্যই অবশ্যই রিয়েল ম্যাট্রিক্স আসবে। অ্যাসোসিয়েটিভ একটা বিখ্যাত থিওরেম আছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ। আমরা জানি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, এ ডট বি ডট সি ইকুয়ালস টু এ ডট বি ডট সি, এটা আমরা জানি বিখ্যাত থিওরেম, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ। এখানে M2R না নিয়ে MNR নাও, জেনারেলাইজ হয়ে যাবে, MNR নিয়ে নাও, জেনারেলাইজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আইডেন্টিটি, কোনো ম্যাট্রিক্সের সঙ্গে কত গুণ করলে সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে। এ একটা ম্যাট্রিক্স, তার সঙ্গে কোন ম্যাট্রিক্স গুণ করলে, আমি যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করি, তাহলে IN ইন্টু এ সমান এ, তাহলে আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করছে। তাহলে এ যদি, তাহলে এখানে অ্যাকচুয়ালি এ যদি আমার 2x2 ম্যাট্রিক্স হয়, এ যদি আমার 2x2 হয়, তাহলে আইডেন্টিটি কত হবে, I2 সমান কত হবে 1 0 0 1, তাহলে IN কত হবে, এরকমই একটা, এটা 2x2, I3 এটা যদি 3x3 হতো, তাহলে 3x3 আইডেন্টিটি এলিমেন্ট হতো, ঠিক আছে। এইবার n ক্রস n যদি এ যদি n ক্রস n হয়, তাহলে IN হচ্ছে আইডেন্টিটি, তাহলে আইডেন্টিটিও হোল্ড করে গেল, ক্লোজার হোল্ড করলো, অ্যাসোসিয়েটিভ হোল্ড করলো, আইডেন্টিটি হোল্ড করলো, ইনভার্স হোল্ড করবে। আচ্ছা, এ ইনভার্সের ডেফিনেশন কী জানি আমরা, এ ইনভার্স সমান 1/det ইন্টু অ্যাডজয়েন্টে, এ ইনভার্স সমান 1/det ইন্টু অ্যাডজয়েন্টে। আর আমরা কি জানি, এ ইন্টু এ ইনভার্স সমান এ ইনভার্স ইন্টু এ সমান আই, এটা জানি। এটা এ ইন্টু এ ইনভার্স সমান এ ইনভার্স ইন্টু এ সমান আই, এটা আসতে হবে। তাহলে আমাকে কি বের করতে হবে, এর ইনভার্স বের করতে হবে। কিন্তু এর ইনভার্স বের করতে গেলে একটা জিনিস লক্ষ্য করে, আমাকে ডেট এ বের করতে হবে, তাই না? ডেট এ বের করতে হবে, তলায় ডেট এ আনতে হবে। তাহলে এই ডেট এ ইকুয়ালস টু যদি 0 হয়ে যায়, এই ডেট এ ইকুয়ালস টু যদি 0 হয়ে যায়, তাহলে তো আমার এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট, এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট। তাহলে এ ইকুয়ালস টু যদি আমার 0 হয়ে যায়, এই ডেট এ ইকুয়ালস টু যদি 0 হয়ে যায়, তাহলে এ ইনভার্স এক্সিস্ট করবে না, তাই না? এ যদি আমার ডেট এ ইকুয়ালস টু যদি 0 হয়ে যায়, তাহলে এ ইনভার্স আমাদের এক্সিস্ট করবে না। তাহলে সেখান থেকে আমি কি বলতে পারবো, আমার কোন ম্যাট্রিক্সের ইনভার্স পাবো, কেবলমাত্র আমি সেই ম্যাট্রিক্সের ইনভার্স পাবো ডেট এ যদি নট ইকুয়ালস টু 0 হয়, তবেই ইনভার্স এক্সিস্ট করবে, নাহলে ইনভার্স এক্সিস্ট করবে না। তো এটা যদি জেনারেল তোমাকে বলে দেয়, জেনারেল যদি বলে, তাহলে এই 3টে প্রপার্টি হোল্ড করছে, এটা হোল্ড করছে না। জেনারেলভাবে যদি বলে এই 3টে প্রপার্টি হোল্ড করছে, এটা করছে না, তাহলে এই 3টে প্রপার্টি যদি হোল্ড করে আর এটা যদি না করে, তাহলে ইনভার্স নয়। কিন্তু এটাই যদি তোমাকে বলে দেয় সেই সমস্ত ম্যাট্রিক্সগুলো কালেকশন যেগুলো নন সিঙ্গুলার, এটা দেখো ডেট এ ইকুয়ালস টু 0কে বলা হয় সিঙ্গুলার, এটাকে বলা হয় সিঙ্গুলার। আর ডেট এ নট ইকুয়ালস টু 0কে কী বলা হয়, নন সিঙ্গুলার। এটা আমরা ডেফিনিশনে পড়েছি ম্যাট্রিক্সে। তাহলে সেই সমস্ত ম্যাট্রিক্সগুলো এবার যদি তোমাকে বলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সগুলোর কালেকশন যদি নাও, নন সিঙ্গুলার ম্যাট্রিক্সগুলোর কালেকশন যদি নিই, তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সগুলোর কালেকশন নিলে কিন্তু ইনভার্স প্রপার্টি হোল্ড করবে, কিন্তু ওভারঅল সমস্ত ম্যাট্রিক্সগুলোর কালেকশন নিলে কিন্তু আমার সিঙ্গুলার প্রপার্টি হোল্ড করে, ইনভার্স প্রপার্টি হোল্ড করবে না, ঠিক আছে। তো এটা যদি তোমার জেনারেল বলে তাহলে গ্রুপ হবে না, কিন্তু নন সিঙ্গুলার ম্যাট্রিক্সগুলোকে নিয়ে যদি বলে তাহলে কিন্তু তোমার গ্রুপ হবে। আর কমিউটেটিভ প্রপার্টি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। আমরা কখনো বলতে পারবো না এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ, আমরা কখনো বলতে পারবো না এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ। এখানে তাহলে কখনো আমার কমিউটেটিভ প্রপার্টি তো আসবেই না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কমিউটেটিভ প্রপার্টি আমার আসবেই না,
কেবলমাত্র ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে গ্রুপ কখন হবে, যদি আমি ম্যাট্রিক্সগুলো নন সিঙ্গুলার নিই তাহলে গ্রুপ হবে, আর যদি ম্যাট্রিক্সগুলোর মধ্যে সিঙ্গুলারও যদি ঢুকে থাকে তাহলে কিন্তু সেটা গ্রুপ হবে না। তাহলে আমাদের তখন এই তিনটে প্রপার্টি হোল্ড করবে, আর এই তিনটে প্রপার্টি হোল্ড করলে তাকে মনোয়েড বলা হয়। জানো তো, বলেছি মনোয়েডের ডেফিনিশন, এই যে কিছুক্ষণ আগে আমরা করলাম কিউ কমা ডট আর কমা ডট সি কমা ডট, এগুলো প্রত্যেকটা মনোয়েড হচ্ছে, কারণ কি এগুলো প্রত্যেকটাই তিনটে প্রপার্টি হোল্ড করছে, এই 4 নম্বর প্রপার্টিটা হোল্ড করছে না। তো সে তেমনই, এটা যদি জেনারেল হয় তাহলে এটা মনোয়েড হবে, কিন্তু কেবল এবার নন সিঙ্গুলারগুলোকে নিয়ে ফর্ম করলে এটা আমাদের গ্রুপ ফর্ম করবে। তো আজকে আমরা যতগুলো সেট নিয়ে গ্রুপ হওয়া সম্ভব সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। ভালো করে দেখো, একটু কনসেপ্টটা বোঝো, বিরাট কিছু জিনিস নয়, খুব সিম্পল জিনিস এবং ভীষণ ইন্টারেস্টিং টপিক গ্রুপ থিওরি। একটু ভালো করে মন দিয়ে পড়ো, খুব ভালো লাগবে। ঠিক আছে।